আসসালামু আলাইকুম। আপনাদের চ্যাপ্টার থ্রি থেকে আসলে কোশ্চেন আসছে মাত্র 3বার, তাও বলা যায় যে 2বারও বলা যায়। প্রশ্ন আসে না এখান থেকে মানে চ্যাপ্টার 3 বিষয়টা হলো ইতিহাস ও সংস্কৃতি। ইতিহাস ও সংস্কৃতি, আর সংস্কৃতির বড় অংশ কিন্তু উপজাতি পড়লেই এখানে হয়ে যায়, আপনার আর কিছু লাগে না। যেটা সমাজবিজ্ঞান বইয়ের যে 2টা অধ্যায়ের কথা বলছিলাম, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, শুধু চতুর্থ অধ্যায় পড়লেই হবে। চতুর্থ অধ্যায়টা অর্থাৎ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণীর, যেটা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়। আর এখানে ইতিহাস প্রশ্ন যে আসছে, একটা আসছিল 44তমতে, যেটা আসছিল ওয়ারি বটেশ্বর থেকে। ওয়ারি বটেশ্বর টপিক থেকে আসছিল 44তমতে। আর এর আগে 36তম বিশেষ একটা প্রশ্ন আসছিল শহীদ মিনার স্মৃতিসৌধ, এই জাতীয় কোশ্চেন আসছিল। আর 35তম বিশেষ একটা প্রশ্ন আসছিল রাঢ় জনপদ। তারপরে এখানে প্রশ্নটা হলো মানে বিশেষ করে মুক্তিযুদ্ধের আগের যে ইতিহাস, তার একটা সিনোপসিস আর কি। মানে এটা একেবারে বলতে পারেন পিডির পড়াতে এখানে উত্তর করতে হবে, আর এটা জোর না দেওয়াই উত্তম। মানে এখান থেকে আসে না, এবং আসলে এটা পিডির যে পড়াশোনা করছেন সেখান থেকে আপনি পারবেন। আমি একটা আউটলাইন দিই, আসলে আপনি এখান থেকে কি পড়তে পারেন। একটা আউটলাইন যদি বলেন, 1 নম্বরে জনপদ পড়তে পারেন। 2 নম্বরে যে 3টা যে আপনাদের প্রাচীন ভূমি আছে, প্রাচীন যে নগর আছে, এই 3টা নগরের যেটা হলো মহেস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি। আর যদি পরে অতিরিক্ত করলে সোনারগাঁ, যেহেতু ইয়ার কথা বলছে, সংস্কৃতির কথা বলছে। নাম্বার 3 এখান থেকে এই 4টা জনপদ। তারপর আপনাকে মানে মধ্যযুগে চলে গেলে, মধ্যযুগের যেই সুলতানি আমল বা আমল আছে, মানে মুঘল আমল ছাড়া ওই আমলগুলোর আসলে দরকার নেই। হ্যাঁ, ইংরেজ আমলটা বেশি গুরুত্বপূর্ণ। মুঘল আমলটা কিছু গুরুত্বপূর্ণ, মুঘল আমল ছাড়া যেগুলো আছে, যেমন সুলতানি আমল, তারপরে হলো আপনার আফগান শাসন, তারপরে তুর্কি শাসন, এগুলোর আসলে গুরুত্ব নাই, আসে না কখনো। আমরা আগের বিসিএস এর কোশ্চেনও দেখছি। যদি আপনারা বলেন যে এই 15 বছরের বিসিএস এর বাদে আগের বিসিএস এ, সেখানে কিন্তু এগুলোর কোনো মানে দেখা যায় না, পার্টিসিপেশন নাই, বা এদের কোনো মানে অন্তর্ভুক্তি দেখা যায় না। তো এখানে যদি বলেন, তারপরে ইংরেজ আমলের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কিন্তু মুঘল আমলের মধ্যে আপনার এই সোনারগাঁও, এটা পড়লে মুঘল আমলটা চলে আসে। সোনারগাঁওটা পড়লেই মুঘল আমলটা চলে আসে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আমি হ্যাঁ ভাইয়া, পোস্টিং এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্লাসে, অনলাইন ক্লাসে। ঠিক আছে। পলাশির যুদ্ধ, তারপরে হলো আপনার চিরস্থায়ী বন্দোবস্ত। পলাশির যুদ্ধ, চিরস্থায়ী বন্দোবস্ত, সিপাহী বিদ্রোহ। পলাশির যুদ্ধ, চিরস্থায়ী বন্দোবস্ত, সিপাহী বিদ্রোহ। তারপরে হলো যে মীর কাসিম যে একটা যুদ্ধ করছিল, এর নাম হলো
বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধ। তারপরে হলো এলাহাবাদ চুক্তি, এলাহাবাদ চুক্তি। তারপরে হলো মানে উল্লেখযোগ্য যেগুলো হলো বাংলা শাসন ব্যবস্থার যে প্রভাব ফেলছে সেটা, এলাহাবাদ চুক্তি। তারপরে বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, ভারত শাসন আইন 1935, ভারত স্বাধীনতা আইন, ভারত স্বাধীনতা আইন 1947, ভারত স্বাধীনতা 1947। যেটা বলছিলাম যে সোনারগাঁও এবং ঢাকা, এটার সাথে ঢাকা যোগ করে দেন তাহলে দেখবেন আপনার মুঘল আমলের বিষয়টা এর মধ্যে চলে আসবে। যে ঢাকার মধ্যে ঢুকলে যে আপনার লালবাগ কেল্লা বা ঢাকার স্থাপত্য এই সংক্রান্ত পড়তে গেলে মুঘল আমল আসে। তবে এখানে এই তিনটেই গুরুত্বপূর্ণ আসলে। আরেকটা পড়তে পারে জনপদের মধ্যে কিন্তু বরেন্দ্র ভূমিটা চলে আসবে, আচ্ছা বরেন্দ্র ভূমিটা চলে আসবে। আর ভারত স্বাধীনতা আইন 1947, এর বাইরে আসলে আমি কোনো সম্ভাবনা দেখি না, বুঝছেন। এর সাথে রিলেট করে এই যে শহীদ মিনার স্মৃতিসৌধ, এগুলো তো আসলে বিশেষ করে 1947 থেকে 71-এর মধ্যেও পড়ে যায়, তাহলে এটাও আসলে এই ইতিহাস সংস্কৃতির অংশ না। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আর পিডির পড়া থেকে এখানে পড়তে হবে, এটা আসলে আমি আপনাকে পড়ায় শেষও করতে পারবো না। আমি জাস্ট জনপদটা একটু আলোচনা করি। জনপদটা আপনারা পিডির ক্লাস করলে তাহলে জনপদটা কিন্তু আপনার হয়ে যাবে। আমার যদি কেউ পিডি ক্লাসে অন্তর্ভুক্ত ছিলেন বা পিডি ক্লাস করছেন তাহলে এটা আপনাদের জন্য ইজি হবে। ব্যাপারটা হলো বাংলাদেশ এটা মানে 6ষ্ঠ শতকে এখানে জনপদে ভাগ করা হয়, সরি 5ম শতকে, 5ম শতকে জনপদে ভাগ করা হয়। জনপদ ছিল 16 থেকে 17টি এবং 16টির পক্ষে বেশি ভোট, যে 16টি জনপদ ছিল। এবং এই জনপদগুলো বেসিক্যালি 16টি জনপদ ছিল এবং এই জনপদগুলো বেসিক্যালি হলো 16টি জনপদ ছিল, কিন্তু বাংলার মধ্যে একেবারে পুরো পশ্চিমবঙ্গ মিলে সব মিলে আছে। বাংলার মধ্যে বললে 6 থেকে 7টি জনপদ বাংলার মধ্যে। আর এই জনপদগুলোতেই একসময় এগুলোই আবার মহকুমা হয়ে গেছে এবং এই মহকুমাগুলোই আবার জেলা হয়ে গেছে এবং সেই জেলা ছিল 23টি 1971 সালে। 71 সালে জেলা ছিল 19টি। আর এই 1984 সালের আগে এটা ছিল 23টি থেকে এক ঘোষণায় 64টি জেলা হয়ে যায়। তো যাই হোক, এখানে 6 থেকে 7টি জনপদ ছিল এবং সবচেয়ে পুন্ড ছিল প্রাচীন। পুন্ড জনপদটা ছিল প্রাচীন জনপদ, আর এটা গড়ে তুলছিল মৌর্যরা এবং যিনি সম্রাট অশোক এই পুন্ড জনপদ গড়ে তুলছিল খ্রিস্টপূর্ব 3য় শতকে। খ্রিস্টপূর্ব 3য় শতকে। তার মানে জনপদ হওয়ার আগে সবার আগে যেটা হয়েছে সেটা হলো পুন্ড। প্রাচীনতম জনপদ এটা বগুড়া এবং তার পার্শ্ববর্তী এলাকাকে নিয়ে হয়েছে পুন্ড জনপদ। আর বঙ্গ জনপদটা এখানে, এটা একেবারে ঢাকার মাঝখানে, ঢাকা থেকে একেবারে ময়মনসিংহ সহ এদিকে একবারে নিচে সম্পূর্ণটা বঙ্গ জনপদ ছিল। বঙ্গ জনপদ এটা আবার দুইটা ভাগ ছিল। এই যে পদ্মা নদীটা এখান থেকে গেছে, এই পদ্মার নিচে ছিল নাব্য আর উপরে ছিল বিক্রমপুর। নিচে ছিল নাব্য আর উপরে ছিল বিক্রমপুর। এবং এই বঙ্গ জনপদটা সবচেয়ে বড় জনপদ এবং এই বঙ্গ জনপদটা প্রথম স্বাধীন রাজ্য ছিল। প্রথম স্বাধীন রাজ্য বলা হতো। বাংলার প্রথম স্বাধীন রাজ্য ছিল বঙ্গ। স্বাধীন জনপদ না, কিন্তু স্বাধীন রাজ্য। আর এই এলাকাটা অর্থাৎ পাহাড়ি এলাকা, এরকমের পাহাড়ি এলাকাটা অর্থাৎ এখানে সিলেট অঞ্চল, তারপর এখানে খাগড়াছড়ি, এখানে রাঙামাটি, এখানে চট্টগ্রাম, এই পাহাড়ি এলাকা এবং এই ত্রিপুরা সবগুলো সহ ছিল হরিকেল জনপদ। এই হরিকেল জনপদটাকে বলা হতো পাহাড়ি জনপদ। এই হরিকেলের মানে আমাদের যে রাঙামাটি জেলা দেখছি, রাঙামাটির পূর্ব নাম কিন্তু হরিকেল এবং পাহাড়ি জনপদটা হলো পূর্ব দিকের জনপদ। আর এই যে কর্নারটা, যে বাংলার সমতট যেখানে এবার বন্যা হলো, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এই 4টা জেলা যে বন্যা হলো, এটা হলো সমতট অঞ্চল ছিল।
সমতলটা হলো যে মানে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, তারপরে হলো লক্ষ্মীপুর, এটা হলো বাংলার সমতল ছিল। এবং এই সমতল অঞ্চলটা কিন্তু খুব সমৃদ্ধ ছিল, বাংলাও সমৃদ্ধ ছিল। সমতল মানে বাংলার পরে সমৃদ্ধ অঞ্চলটা ছিল হলো মানে বঙ্গর পরে ছিল এই সমতল অঞ্চল। আর উত্তরবঙ্গ জনপদ ছিল এই বগুড়ার উপরের দিকে যা ছিল রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, এটা ছিল উত্তরবঙ্গ জনপদ। উত্তরবঙ্গ নামে একটা জনপদ ছিল। আর এখানে খুলনা অঞ্চল, বৃহত্তর খুলনা অঞ্চল ছিল, সপ্তগাঁও নামে একটা জনপদ ছিল। সপ্তগাঁও জনপদে ছিল খুলনা। আর এখানে চাঁপাই নবাবগঞ্জে বাংলাদেশের একটাই জনপদ, তা ছিল গৌর জনপদ। চাঁপাই নবাবগঞ্জের পরে ডানে এবং বগুড়ার মাঝে এই অংশটা ছিল বরেন্দ্র। এই বরেন্দ্র জনপদটা ছিল সপ্ত মাটির জনপদ, সপ্ত মাটির জনপদ ছিল। চাঁপাইনবাবগঞ্জে গৌর, এই গৌরের এখানে রাজা ছিল শশাঙ্ক। শশাঙ্ক রাজা ছিল এবং শশাঙ্ক রাজা ছিল সপ্তম শতকে। সপ্তম শতকে এই শশাঙ্ক গৌর রাজ্য প্রতিষ্ঠা করে। প্রথমে গৌরকে তিনি স্বাধীন করেন, দ্বিতীয় স্বাধীন রাজ্য হয়। দ্বিতীয় স্বাধীন রাজ্য ছিল শশাঙ্ক, মানে শশাঙ্কের রাজ্য যেটা গৌর, এবং এই শশাঙ্ককে বলা হতো গৌরেশ্বর, গৌরেশ্বর বলা হতো। দ্বিতীয় স্বাধীন রাজ্য মানে একই সাথে যেটা ছিল, তিনি পুরো এই বাংলার সকল জনপদকে একত্র করেছিলেন। সব জনপদকে একত্র করে তিনি তার নাম দিয়েছিল, বাংলার নাম দিয়েছিল গৌর। এবং প্রথম স্বাধীন জনপদ বললে সেটা গৌর, মানে প্রথম স্বাধীন জনপদ সেটা বললে গৌর। এবং তিনি কি করছেন, বাংলার নাম গৌর দিয়েছেন, পুরো বাংলার নাম গৌর দিয়েছেন শশাঙ্ক। এবং এই শশাঙ্ক যখন 637 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়, 637 খ্রিস্টাব্দে যখন তার মৃত্যু হয়, তার মৃত্যুর পরে এই জনপদগুলো আবার ভাগ হতে চায়। জনপদগুলো ভাগ হতে চায়, অপরদিকে গৌরকে কেন্দ্র করে হর্ষবর্ধন ক্ষমতা রাখতে চায়। আর অপরদিকে হলো মানে হর্ষবর্ধন পরে আসছেন, দুঃখিত। একই সাথে হলো যে মানে জনপদগুলো ছুটতে চায়, আবার গৌড়ের যারা রাজা ছিল তারা মানে শশাঙ্কের বংশধর ছিল, তারা তাকে মানে রাজ্য হিসেবে রাখতে চায়। এই রকমের একটা অবস্থা ছিল মাতসানায়। এবং এই সময় একটা মাতসানায় ছিল 100 বছর, সপ্তম থেকে অষ্টম শতক পর্যন্ত 100 বছর ছিল। এই 100 বছর একটা অরাজক অবস্থা ছিল, আইন শৃঙ্খলাবিহীন অরাজক অবস্থা ছিল। এবং এই অরাজক অবস্থাকে বলা হয় মাতসানায়। মাতসানায় মানে হলো যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তার মানে ক্ষমতা যার থাকবে সে দুর্বলকে গ্রাস করবে। এই মাতসানায়ের অবসান ঘটে, এই মাতসানায়ের অবসান, আমি দুঃখিত, হর্ষবর্ধন ছিল এখানে। মাতসানায়ের অবসান ঘটে পাল রাজা গোপাল যখন ক্ষমতা গ্রহণ করে। এই গোপাল ক্ষমতা গ্রহণ করলে তখন যেটা হয় যে এই মাতসানায়ের অবসান হয় এবং আবার জনপদগুলো স্বাধীন হয়। শেষ পর্যন্ত এই জনপদ 1352 সালে জনপদ বিলুপ্ত ঘোষণা করেন। বিলুপ্ত হয়, সেটা হলো আপনার শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় জনপদগুলো বিলুপ্ত হয় এবং এই জনপদের নাম হয় বাঙ্গালা নামকরণ হয়। এবং এই জন্য শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয় শাহ-ই-বাংলা। পিডিতে পড়ছেন, আর আমি এখানে জাস্ট আলোচনা করলাম। আপনি যদি একটু আরেকবার দেখেন তাহলে জনপদ এখানে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের পরীক্ষা একবার ছিল রাঢ় জনপদ। রাঢ় জনপদটা কিন্তু আমাদের বাংলার মধ্যে না, পশ্চিমবঙ্গের মধ্যে। ওই চাঁপাইনবাবগঞ্জের গৌড়ের পরের উপরের অংশটা ছিল রাঢ় জনপদ, যেটা মেদিনীপুর, ওই যে মোহিনীপুর, পশ্চিমবঙ্গের মানে ওই অঞ্চলের মানে পশ্চিমবঙ্গের যে কুষ্টিয়া, দিনাজপুর সেই অঞ্চলের মধ্যে পড়ছে। তো বেসিক্যালি এখানে এটাই যে জনপদগুলো স্বাধীন ছিল। এবং স্বাধীন বলতে তারা মানে সার্বভৌমত্ব ছিল না। একবার কিন্তু পরীক্ষা আসছিল তাদের পিডিতে যে বাংলার প্রথম সার্বভৌম শাসক কে, কারণ তারা স্বাধীন থাকলেও তাদের একটা নিয়ন্ত্রক ছিল, মানে তারা নিজেদের মতো থাকতো কিন্তু তাদের একটা নিয়ন্ত্রক ছিল। মানে নিয়ন্ত্রক বলতে
দিল্লির যে শাসকটা ছিল বা অন্য জনপদের শাসকটা, যারা শক্তিশালী শাসক ছিল, তারাই ডমিনেট করতো। এজন্য এই সার্বভৌম শাসক বলা শাসককে যে তিনি সকল জনপদকে একত্রে করতে প্রেসিডেন্ট বা পুরো বাংলার নামটা তিনি গৌর দিয়েছিলেন। তো এখানে জনপদ আসলে দেখেন এবছর গুরুত্বপূর্ণ সমতট, সমতট গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন করতে চায় তখন তার সমতটটা গুরুত্বপূর্ণ হবে, যে সমতট এখানে যে বাংলার এই অঞ্চলটা হরিকেলের পাহাড়ি অঞ্চলের নিচে হওয়ার কারণে তাদের এই অঞ্চলটা আসলে একটা মানে ভূমিটা হুমকি স্বরূপ, বন্যার হুমকি স্বরূপ থাকে। কিন্তু কখনই এখানে মানে যদি দেখেন এখানে বন্যা কিন্তু আসলে হয় নাই। 1991 সালে কিছুটা বন্যা হয়েছিল, এত ভয়াবহ বন্যা কখনো হয় নাই। তারপর আমাদের মৃত্যু কিন্তু কম হয়েছে, মাত্র 52 জন মারা গেছে যতটুকু দেখছি, অথবা 100 জনের মতো মৃত্যু হয়েছে। আশঙ্কা ছিল যে এখানে মানে কয়েক হাজার মানুষ মারা যাওয়ার একটা আশঙ্কা ছিল, যদি স্বাভাবিক উদ্ধার কার্যক্রম না থাকতো তাতে হয়তো বা এরকম কিছু হইতে পারতো। আমার মনে হয় আপনারা প্রিপারেশনের ক্ষেত্রে এই কয়েকটা বিষয় একটু নজর দিয়ে, ঠিক আছে? আর এখান থেকে আসবে এমন কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই যে এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তো বিকালের পরীক্ষার কোশ্চেনটা মানে আপনাদের 4:30 যারা অনলাইন পরীক্ষা দেবেন, অনলাইন ব্যাচে আমি 4:30 কোশ্চেনটা আপলোড দেবো। আর পরীক্ষা হবে 40 নম্বরের 3টে অধ্যায়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। আগামী শনিবার পরীক্ষা হবে 4র্থ অধ্যায় ইনশাআল্লাহ, আমরা অর্থনীতির উপরে পড়ব। আজকে আর আলোচনার কিছু নাই, এখান থেকে আর আসার কোনো সম্ভাবনাও নাই, ঠিক আছে?